হরর সাসপেন্স। কে কে ওখানে? কে? আজ থেকে শুরু করছি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে হরর সাসপেন্স। গ্রাম গদাধরপুর। নামটা শুনলেই যেন মনে হয় কেমন যেন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে ভরপুর একটা গ্রাম, তাই না? অথচ সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। চলুন আমরা সবাই মিলে সেই গ্রাম থেকে ঘুরে আসি। বনগাঁ স্টেশন থেকে যদি যাওয়া যায়, সেখান থেকে যেতে হবে আংরাইল বাজার, এবং আংরাইল বাজার থেকে গ্রাম গদাধরপুর। আর যদি চাঁদপাড়া স্টেশন হয়ে যাই, সেক্ষেত্রে বাধানি বটতলা, তারপর ডুমুর ঘাট। এই ডুমুর ঘাটের অপর প্রান্তেই হলো গদাধরপুর। আর এই যে ঘাটের কথা বলছি, মানে এই যে জলাশয়, এটা কোনো খাল, কোনো বিল না। যদিও বর্তমানে প্রায় সেই খাল বা বিলের মতোই অবস্থা, কিন্তু আজ থেকে 30-35 বছর আগে এই খালে ঢেউ খেলতো, চিকচিক করতো বালি কুল তটে, এবং এর ব্যাপ্তি ছিল বিশাল। এই জলাশয়টা প্রকৃতপক্ষে ইছামতির শাখা নদী। স্থানীয় ভাষায় এটাকে বলা হয় বাউর। তো এই বাউরের রূপ কিন্তু সকালে একরকম, দুপুরে আরেক রকম, এবং রাত্রে তার সৌন্দর্য, তার রূপ আরেক রকম। দুপুরে স্নানের সময় কচিকাঁচা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা যা বলা হয়, সেরকম সবারই গলার আওয়াজে সরগম হয়ে থাকতো, কলকল করতো সকাল থেকে দুপুর পর্যন্ত। কিন্তু রাত, সেই সময় ছিল না কোনো রকম বিদ্যুৎ, শুধু জ্যোৎস্না রাত অথবা অন্ধকার রাত। অন্ধকার রাত মানে শুনশান রাত, যেখানে একে অপরকেও দেখতে গেলে অসুবিধা হয়। গ্রামের রাস্তায় কেউ বা পাটকাঠি জেলে, কেউ বা টর্চ নিয়ে যাতায়াত করে, কিন্তু এর বেশি ইলেকট্রিক বলতে বর্তমানে হয়তো হয়েছে, কিন্তু সে যুগতে ছিলই না। তো সেই গ্রামের বেশিরভাগ লোকেরই জীবিকা ছিল কৃষিকাজ, এবং যাদের জমি জায়গা বিশেষ নেই, তারা অপরের জমিতে দিনমজুর হিসেবে খাটত। আজ আমাদের ঘটনা সেই দিনমজুর এক গরিব পরিবারকে নিয়ে। বাবা মা, দুই বড় ছেলে এবং ছোট দুটো মেয়ে। তো বড় দুই ছেলে অন্যের জমিতে জন্মজুর হিসেবে কাজ করতে যায়, প্রতিদিনই যায়। সেদিনও গেছিল জন্মজুরের কাজ করতে। দেখ দাদা, কত বেলা হয়ে গেল, তবুও বিলে সাবিত্রী আমাদের জন্য খাবারটা নিয়ে আসলো না। এই তোর আশকারাতেই না এরকম ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, আমাদের কথা শুনতেই চায় না। আরে আশকারা কী বলছিস, ছোট দুটো বোন, ওরা আসবে। ওই 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 দেখ ওই দেখ ওই আসছে আসছে, দেখ দেখ দেখ। তুই কিন্তু আজকে ওদের খুব করে বলবি। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ রে, তোরা এত দেরি করিস কেন বলতো? আমাদের কি খিদে পায় না? বিলে সাবিত্রী দুজনেই চুপ হয়ে শুনল দাদাদের বকা, এবং তাদের সামনে তাদের খাবার পান্তা ভাত এবং জল রেখে দিল। রেখে দিয়ে বলল, দাদা এবার থেকে আমরা তাড়াতাড়ি আসব। হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। যাই হোক, দাদারা পান্তা ভাত খেতে আরম্ভ করলো, আর দুই বোন সেখানে বসেই একে অপরের সঙ্গে খুনসুটি করতে আরম্ভ করলো, খেলা আরম্ভ করলো। দাদাদের খাওয়া শেষ হলে তারা দাদাদের সেই এঁঠো বাসন আবার কাপড়ের পুটুলিতে বেঁধে আবার বাড়ির দিকে ফিরতে আরম্ভ করলো। চলি রে দাদা বলে দুই বোন বাড়ির দিকে রওনা দিল। আরে শোন, তোরা কিন্তু এই চরের মাঠের ওখান থেকে যাবি না, অন্য রাস্তা দিয়ে যা। আচ্ছা দাদা, তাই হবে। চরের মাঠ হলো জনবসতি শূন্য মাঠ, এবং সেখানে মাঠের পর মাঠ ফেলা জমি থাকতো। এবং ওদের এই চরের মাঠের পাশে বাঁওড়ের ধার দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যেখানে একটা শ্মশানও পড়তো, নাম তার ফেক্সিপোতা। তো দুই বোন বেশ যাচ্ছিলই অন্য পথ ধরে। হঠাৎ করে ছোট বোন বিলে বলল, এই দিদি চল না চরের মাঠ দিয়ে যাই। সাবিত্রী বলল, কেন? ওখান দিয়ে যাবি কেন? দাদারা বারণ করলো না। চল না, ওখানে খুব সুন্দর কলমি শাক পাওয়া যায়, তুই তো জানিস। চল না যাই, ওখানে একটু দৌড়াদৌড়ি করে খেলতেও পারবো।
না না না, যাওয়া ঠিক হবে না, সাবিত্রী বলল। কিন্তু বিলের বারবার আবদার সাবিত্রী আর ফেলতে পারল না। চল যাই বলে দুই বোনেই সেই পথই ধরল। এদিকে হয়তো ওরা খেলায় মগ্ন ছিল। কতক্ষণ সময় গেল কেউ জানে না। দুপুর 2:30-3টের সময় ওর দাদারা মাঠ থেকে ফেরত আসলো বাড়িতে, তাদের স্নান এবং খাওয়ার জন্য। স্নান খাওয়া করে পরের বেলাও তো বেরাতে হবে। যাই হোক, তারা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তাদের মা বলল, কই রে, তোর বোন দুটো যে সেই তোদের খাবার দিতে গেল, এখনও তো ফেরেনি। কি বলছো কি, এখনও ফেরেনি? মা বলল, হ্যাঁ, এখনও ফেরেনি। তো ছোটো ভাই বলল, দেখো কোথায় খেলায় মত্ত হয়ে রয়েছে, আমাদেরও খাবার নিয়ে যায় দেরি করে, আজকে আসুক, খুব করে আজকে পেদাবো। বলে দুই ভাই তখন স্নানের উদ্দেশ্যে বাঁড়ে চলে গেল। এদিকে বিলে সাবিত্রীর বাবা বেরিয়ে পড়েছে তার মেয়েদের খোঁজে। এই তোমরা কি আমার মেয়েকে দেখেছো? বিলে সাবিত্রী দুজনকেই। কেন গো কাকা? আরে সেই সকালে দাদাদের জন্য ভাত নিয়ে বেরিয়েছিল, এখনও ফেরেনি। কি বলছো? দেখো তো এদিক ওদিক কারোর বাড়িতে গেছে কিনা, সে খোঁজ নিয়েছো? হ্যাঁ বাবা, সে তো খোঁজ নিচ্ছি চারিদিকে। তো প্রায় প্রত্যেকের কাছ থেকেই এরকম উত্তর শুনে বাবা বাড়িতেই আবার ফিরে আসলো। এদিকে দাদারা স্নান করে ফিরে এসে শুনল বোনেরা তখনও ফেরেনি। বড় ভাই বলল, না, আর দেরি করা যায় না, এবার আমাদের চারিদিকে খোঁজা উচিত। চল তো ভাই, চারিদিকে দেখি। তুই গেলে যা, আমি আগে খাওয়া দাওয়া করব, তারপরে আমি যাব, আমার পেটে টান ধরেছে। ওদের মা বলল, তাহলে তোরা দুই ভাই একসঙ্গে খেয়ে নে, তারপরে না হয় যাস। খাওয়া দাওয়া সেরে এবার দুই ভাই চারিদিকে খোঁজ নিতে বেরিয়ে পড়ল। কিন্তু যেখানেই যাচ্ছে সেখানে কারো মুখে শুনতে পাচ্ছে না যে তাদের দেখেছে বলে। সকালে দেখেছিল দুই একজন বললেও, কিন্তু তার পরবর্তী সময়ে তাদের দেখা গেছে কোথাও, সেরকম কেউ বলল না। দুই ভাই চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো এবং ওদের সঙ্গে পাড়া প্রতিবেশীও খুঁজতে আরম্ভ করলো। কিছুই বাদ দিল না। চরের মাঠ, বাওর, এদিক ওদিক ঝোপঝাড়, পাড়া প্রতিবেশীর কোনো বাড়ি বাদ দিল না, কিন্তু কোথাও পাওয়া গেল না। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসলো এবং সন্ধ্যের পরে নামলো রাত। কিন্তু তখনও ছোট্ট দুটো মেয়ে ঘরে ফিরল না। এদিকে মা বাবাও কাঁদতে শুরু করে দিয়েছে, এদিকে তুই দাদাও তখন হাউমাউ করে কাঁদছে। বোন রে, তোরা কোথায় গেছিস? ফিরে আয় বোন, তোরা কোথায় গেলি রে? কোথায় তোরা রয়েছিস? আয় বাবা, আয়, আমার কাছে আয়। কোথায় গেলি তোরা? কিন্তু কোথাও বোনের কোনো সাড়া নেই। পাড়ার প্রতিবেশীরাও তারা তখন তাদের বাড়িতে এসে সবাই তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। সে রাত তো এইভাবেই কাটলো। পরের দিন ভোর হতে না হতেই তারা আবার বেরিয়ে পড়ল চারিদিকে খোঁজার জন্য। যে রাস্তায় তারা গেছিল তার দাদাদের ভাত দেওয়ার জন্য, সেই চরের মাঠ ধরে, সেই শ্মশান, সেই বাঙরের ধার ধরে সবাই খুঁজতে আরম্ভ করলো। চারিদিকে তোলপাড় করে খুঁজতে এমনকি যেখানে কোনো রকম লোকজনের বসতি নেই সেই সব জায়গাগুলোতেও তারা খুঁজে বেড়ালো। হঠাৎ একজন চেঁচিয়ে উঠে বলল, আরে ওই দেখো, ওইটা কি? সবাই হুড়মুড়িয়ে বাওরের কূলে নেমে আসলো এবং দেখতে পেল দূরে, বেশ খানিকটা দূরে, পানার মাঝখানে, কচুরি পানার মাঝখানে একটু ফাঁকা জায়গায় দুটো পা উপরের দিকে, মানে আকাশের দিকে করে দুটো পা বেরিয়ে রয়েছে। আর বাকি দেহের হাঁটু থেকে মাথা পর্যন্ত পুরো পাঁকে ডোবানো। পাঁক বলতে এখানে স্থানীয় ভাষায় ওরা বলে বোধ হচ্ছে পচা পাক, যেখানে কচুরি পানার নিচে থাকে পচা পাক। সেখানে যাওয়া তো দুঃসাধ্য, মানে একটা পা দিলে আর একটা পা যদি চাপ দেওয়া যায়, সে পা যাবে ডেবে, পুরো দেহটাই যাবে তখন পাকের মধ্যে ঢুকে। বেশি জোর দিলে পুরো দেহটাই চলে যাবে পাকের মধ্যে, ওঠা যাবে না। সেরকম পাককে ওরা বলে বোধ। তো এরকম বেশ খানিকটা দূরে ওই বোধের মধ্যে পোঁতা রয়েছে একটা বাচ্চা মেয়ের দেহ। বুঝতে আর দেরি হলো না ওটা কি। ওরা তখন আশেপাশে যেসব জেলেরা থাকে, জেলেদের ডাকতে আরম্ভ করলো। বেশ কিছু জেলে আসার পরে জেলেদের সহায়তায় ওরা কচুরি পানা সরিয়ে, বৈঠা দিয়ে কচুরি পানা ঠেলে ছোট ডিঙি নৌকা নিয়ে তবেই ওই বোধ, ওই পাকের মধ্যে দিয়ে যেতে পারলো সেই
বডির কাছে এবং অনেক কষ্টে সেই বডিটাকে তুলে নিয়ে আসা হলো সেই পচা পাখির থেকে। প্রায় 2 দিন হয়ে গেছে, বডি যেমন ফুলেছে তেমন দুর্গন্ধ। যাই হোক, কোনো রকমভাবে তারা সেই বডিটাকে উদ্ধার করে এবং নিয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত তার আরেক বোনের কোনো খোঁজ নেই। বাড়িতে এই বডি নিয়ে আসার পরে কান্নাকাটি। এমন সময় একজন খবর দিল প্রায় দুপুর নাগাদ, আরে তোমাদের ছোটো মেয়েটারও খবর পাওয়া গেছে। ওই যে ওই বলের ফিল্ডের পাশে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলে একটা সারা গাছের নিচে ওকে দেখা গেছে। হুড়মুড়িয়ে সবাই ছুটে চলল তারই কথা মতো। সেখানে গিয়ে দেখা গেল একটা বিরাট বড় শ্যাওড়া গাছকে ওরা স্থানীয় ভাষায় বলে সারা গাছ। সারা গাছের নিচে মাথা নিচু করে পা টান টান করে বসে রয়েছে এবং মাথাটা নিচের দিকে রয়েছে ঝুলে, আর চুলগুলোও ঝুলছে এবং সমস্ত দেহটা পুরো সাদা হয়ে গেছে। কি বিভৎস তার মুখের চেহারা! যার একবার তার দিকে চোখ পড়েছে সে দ্বিতীয়বার তাকাতে ভয় পাচ্ছে। চোখ দুটো বাইরে ঠিকরে বেরিয়ে এসে ঝুলছে, গালের দুপাশ থেকে শুকনো রক্তের ধারা। আর সবথেকে বড় যেটা আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ 2 দিন পড়ে থাকলে সেটা ফুলে যায়, কিন্তু এক্ষেত্রে পুরো শুকিয়ে গেছে। এরকম শুকনো কাঠের মতো হলো কিভাবে? কি হয়েছিল তার সঙ্গে? তার চেহারা, তার অবয়ব দেখলে মনে হয় তার সঙ্গে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু ঘটেছিল, অথবা সে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু তার সামনে দেখেছিল। জানা যায়নি আজও পর্যন্ত তার 2 বোনের এই রহস্য মৃত্যু। সমস্ত গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু তার থেকেও তাদের যেটা বেশি গ্রাস করেছিল সেটা হলো আতঙ্ক। যে আতঙ্কের উত্তর গ্রামবাসীরা আজও পর্যন্ত পায়নি। কেমন লাগলো ঘটনাটা শুনে? কি বলবেন আপনারা? এটা কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, না মানুষের কোনো খারাপ কাজ? আজকের দুনিয়ায় যেমন মানুষ যৌন নির্যাতন করে মেরে ফেলে, সে সময় বোধহয় সেরকম খুব একটা শোনা যেত না, বিশেষ করে ওইসব অঞ্চলে। আর তর্কের ক্ষেত্রে তবুও না হয় ধরে নিলাম, কিন্তু একটা জিনিস ভাবুন, 2 বোন একই সঙ্গে ফিরছিল, তাহলে এক বোনকে যদি পশ্চিম প্রান্তে বাওরের ধারে পাওয়া যায়, আরেক বোনকে 2-3 মাইল দূরের বলের ফিল্ডের মাঠের পাশে জঙ্গলে কিভাবে পাওয়া গেল? যদি কেউ যৌন নির্যাতন করবে বা মেরে ফেলবে, সেখানে তো ফেলে রাখবে। আর বড় মেয়েটার ক্ষেত্রে ওই যে পচা পাক ডিঙিয়ে কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, সেখানে গিয়ে পুঁতে রাখাটাও কিন্তু অসম্ভব। এটাকে কি বলবেন? আর ওদিকে ছোটো মেয়েটার ক্ষেত্রে কোনো একটা মৃতদেহ যদি 2 দিন হয়ে যায়, সেক্ষেত্রে তার পছন্দ হলে এবং ফুলে যায়, কিন্তু ছোটো মেয়েটার ক্ষেত্রে ওরকম শুকিয়ে গেল কী করে? ওরকম শুকনো কাঠ হয়ে গেল কী করে? এটা কিভাবে সম্ভব? জানা নেই। কিন্তু আপনারা কি বলবেন? আপনারা অবশ্যই আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা বা আধা ভৌতিক ঘটনা বা সাসপেন্সমূলক কোনো ঘটনা থাকে, আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার ইমেল আইডিতে আপনাদের নামসহ লিখে পাঠাতে পারেন। তবে হ্যাঁ, আমরা সেই সব ঘটনাগুলোকে প্রমোট করব না যেগুলো শুনলে মনে হবে হিন্দি বইয়ের আদলে তৈরি, বা শোনার পরে মনে হবে যে কোনো গাঁজাখড়ি গল্প। সেরকম ঘটনা চেষ্টা করব না দেওয়ার জন্য। আপনাদের কাহিনীতেও সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। চলি বন্ধুরা, আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য বিদায়।